নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর প্রথম টি-20 ম্যাচ কিন্তু খেললেন ক্যামেরন গ্রিন। 31 বলে 36 করলেন, কিন্তু কেমন ব্যাটিং করলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারই সঙ্গে সঙ্গে ভারত কালকে শেষ টি-20 ম্যাচে খেলতে নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেই ম্যাচে সব থেকে বড় আকর্ষণ হতে চলেছে অভিষেক শর্মা বনাম ফিন অ্যালেন লড়াই। দুই দিকে দুই পাগল ব্যাটসম্যান, যারা কিন্তু নিজেদের দিনে একদম একা অপোনেন্টকে শেষ করে দিতে পারে। তো সেই ম্যাচ নিয়ে কথা বলবো। সঞ্জু স্যামসনের জন্য কিন্তু বড় সুযোগ এখনো থাকছে। সঞ্জুকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কি ভাবছে, ঈশানকে নিয়ে কি খবর, কালকের জন্য বেস্ট প্লেইং 11 কি হতে পারে, সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমে যদি ভারতের ম্যাচের কথা বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কালকে ইন্ডিয়া পঞ্চম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে খেলতে নামছে, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ভারতের জন্য শেষ কম্পিটিটিভ ম্যাচ। অবভিয়াসলি একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ইন্ডিয়া, বাট কম্পিটিটিভ ম্যাচ এটাই শেষ। সেই জায়গাতে দাঁড়িয়ে কালকের পঞ্চম টি-20 ম্যাচে আমরা ইন্ডিয়ার তরফ থেকে কি কি চেঞ্জ এক্সপেক্ট করতে পারি। দেখো, আমার তো পার্সোনালি মনে হয় ইন্ডিয়ার যেই 11টা ওয়ার্ল্ড কাপে খেলবে কালকের ম্যাচে সেই 11টাই খেলানো উচিত। সেই জায়গাতে দাঁড়িয়ে সঞ্জু স্যামসনের সঙ্গে যদি অভিষেক শর্মা ওপেন করে, ঈশান কিষানকে নিয়ে কি খবর আসছে, তো আর কি ভারতের অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ সে কিন্তু জানিয়েছে যে ঈশান কিষান কিন্তু তুলনামূলক উন্নতি করেছে এবং হয়তো কালকে খেলবে, বাট আমরা লাস্ট মোমেন্টে ফিজিও কি বলে সেটা শুনে সিদ্ধান্ত নেব। সেখানে ঈশান খেললে ঈশান কিষান 3-এ চলে আসবে, 4-এ সূর্যকুমার যাদব, 5-এ শিবম দুবে, 6-এ হার্দিক পান্ডিয়া, 7-এ রিঙ্কু সিং এবং দেন 8 নম্বরে অক্ষর প্যাটেল। সে যদি ফিট থাকে দেন অক্ষর প্যাটেলকেই আমাদের খেলাতে হবে। এবার অক্ষর প্যাটেল খেললে সেখানে 9-এ অর্শদীপ সিং, 10-এ বরুণ চক্রবর্তী, 11-এ তোমার জসপ্রীত বুমরা। সেই কম্বিনেশনের সঙ্গে ইন্ডিয়া যেতে পারবে, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট কম্বিনেশন। তবে যদি ইনকেস অক্ষর প্যাটেল খেলতে না পারে, সেক্ষেত্রে 8 নম্বরে হয়তো টিম কিছুটা ওই ব্যালেন্স প্রোভাইড করার জন্য হর্ষিত রানাকেই খেলাবে। সেখানে আমি তো চাই কালকে ভরুণকে খেলাক, 9-এ ভরুণ, এবং সেই জায়গাতে জসপ্রীত বুমরাকে সেক্ষেত্রে রেস্ট দিতে পারে। সেই জায়গাতে কুলদীপকে খেলাতে পারে। ভরুণ এবং কুলদীপ দুটো স্পিন অপশন হয়ে যাবে এবং তার সঙ্গে অর্শদীপ, সেটাও একটা কম্বিনেশন কিন্তু হতে পারে যদি ইনকেস অক্ষর প্যাটেল অ্যাভেলেবেল না থাকে। অক্ষর অ্যাভেলেবেল থাকলে আমি তো চাই অক্ষরকেই খেলাক টিম ইন্ডিয়া। তো এইরকম একটা লাইন আপ আমরা ইন্ডিয়ার তরফ থেকে দেখতে পাবো। নিউজিল্যান্ডের কথা বললে নিউজিল্যান্ডের লাইন আপের দিকেও নজর থাকবে। অবভিয়াসলি ইন্ডিয়া নিউজিল্যান্ডকে এই সিরিজে ডমিনেট করেছে, বাট আমরা যেটা বলতে পারি যে ইন্ডিয়া হয়তো সব ম্যাচে একদম নিজেদের সেরা শক্তির 11টা খেলায়নি, সেটা নিউজিল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু সত্য। নিউজিল্যান্ডও কিন্তু নিজেদের একদম পূর্ণ শক্তির দলটা খেলায়নি বা পায়নি, যেখানে কিন্তু অবভিয়াসলি নিউজিল্যান্ডের একটা সব থেকে গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য লকি ফার্গুসন, সে কিন্তু খেলেনি, যে পঞ্চম টি-20 ম্যাচে ফিরতে পারে। মাইকেল ব্রেসওয়েল, সে খেলেনি, তার ইনজুরির কি কন্ডিশন আমরা জানি না। তারই সঙ্গে সঙ্গে ফিন অ্যালেন, যে হয়তো নিউজিল্যান্ডের এই ভারতের টি-20 বিশ্বকাপের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছে, সে কিন্তু এসেছে। এবার ফিন অ্যালেন এলে হয় রাচিন রবীন্দ্র অথবা ডেভন কর্নওয়ের মধ্যে একজনকে যেতে হবে, সেটাই মনে হচ্ছে। সেখানে ফিন অ্যালেন এবং টিম সাইফার্ড ওপেন করলে 3-এ কর্নওয়ে অথবা রাচিন খেলতে পারে, 4-এ গ্লেন ফিলিপস, 5-এ চ্যাপম্যান, 6-এ ড্যারেল মিচেল, সেটাই নর্মালি নিউজিল্যান্ডের লাইন আপ আছে। বাট তবে জিমি নিশামের মতো প্লেয়ার যখন অ্যাভেলেবেল হবে, তখন যদি নিউজিল্যান্ড এইভাবে দলটাকে সাজায়, 6-এ জিমি নিশাম, 7-এ মিচেল স্যান্টনার, 8-এ ব্রেসওয়েল বা 7-এ ব্রেসওয়েল, 8-এ স্যান্টনার এবং দেন 3টা ফাস্ট বোলার লকি ফার্গুসন, ম্যাট হেনরি, জেকব ডাফি, এই দলটা কিন্তু অনেক বেশি ব্যালেন্স লাগবে। সেক্ষেত্রে ব্রেসওয়েল আসা মানে ব্রেসওয়েলের অফ স্পিন, মিচেল স্যান্টনারের লেফট আর্ম স্পিন, দুটো স্পিন অপশন, তার সঙ্গে জিমি নিশাম 6th বোলিং অপশন এবং তার সঙ্গে তোমার অবভিয়াসলি ফার্গুসন, ডাফি এবং ম্যাট হেনরি, বেটার ফাস্ট বোলিং অ্যাটাক, যেখানে ফার্গুসনের মধ্যে মিডিল ওভারে উইকেট টেকিং এবিলিটিটা আছে। এই সদিকে হয়তো সেক্ষেত্রে খেলাবে না, দরকারে তোমার গ্লেন ফিলিপসের মতো প্লেয়ার কিছুটা অফ স্পিন করতে পারে। একটা রিস্ট স্পিনারের অভাব দেখা যেতে পারে, খুব ড্রাই কন্ডিশন হলে তারা নিয়ে আসতে পারে ঈশ্বরদীকে একটা ফাস্ট বোলার কম খেলিয়ে, বাট এটা হয়তো নিউজিল্যান্ডের জন্য বেটার ব্যালেন্স দল কিন্তু হতে চলেছে। তো এবার যেটা বলছিলাম যে ফিন অ্যালেন বনাম অভিষেক শর্মা, দুই ব্যাটসম্যান যাদের খেলাটাই অ্যাগ্রেসিভ, সেই দুই ব্যাটসম্যানের দিকে নজর থাকবে। ইভেন টিম সাইফার্ডও রীতিমতো অ্যাগ্রেসিভ ব্যাটিং করছে, ভারতের জন্য সেইটা করছে তোমার ঈশান কিষান। তবে সঞ্জু স্যামসনকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকছে। তবে ভারতের যে ব্যাটিং কোচ শীতাংশু কোটক, সে কিন্তু জানিয়ে গিয়েছে যে সঞ্জুকে নিয়ে তারা হোপফুল। তাদের মনে হয় যে একটা প্লেয়ারের জীবনে ওরকম ড্রাই প্যাচ আসে, যেরকমটা সূর্যকুমার যাদবের ক্ষেত্রেও এসেছিল, বাট সূর্য লাস্ট ম্যাচটা বাদ দিয়ে তার আগের 2টো ম্যাচে রান করেছে, ফলে আমাদের মনে হচ্ছে সূর্য এখন ফর্মে আছে। সেরকম সঞ্জুও রান করবে, আমাদের মনে হবে সঞ্জু ফর্মে আছে।
তবে অ্যাকচুয়ালি সঞ্জুর জন্য কিন্তু ভালো অপরচুনিটি আছে, ভাগ্য তার সঙ্গে আছে আমি এটা বলবো। কারণ যেটুকু শোনা যাচ্ছে যে তিলক ভার্মাকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট হয়তো রাশ করবে না, ফলে সেই জায়গাতে নামিবিয়া এবং ইউএস এর এগেনস্টে তাকে নাও খেলাতে পারে। ফলে সেটা হলে কিন্তু সঞ্জু স্যামসন আরো দুটো সুযোগ পাবে। টিম ম্যানেজমেন্ট চাইছে যেন সে রান করে, সঞ্জু রান করলে কিন্তু ঈশান কিষানের আগে সেই অপরচুনিটিটা পাবে, কারণ সে অনেকদিন আগে থেকে প্ল্যানিং এর মধ্যে আছে এবং তারই সঙ্গে টপ 3-তে একদম 3টে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান না খেলে একটা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানের অপশন ঢোকানো, যেটা টিম ম্যানেজমেন্ট চাইছে। ফলে সঞ্জুর ওপর কিন্তু সঞ্জুকে নিজে রান করতে হবে, টিম ম্যানেজমেন্ট তাকে ফুল ব্যাকিং দিচ্ছে। আর সঞ্জু যদি এরপরও রান না করে নিজের জায়গাটা না পাকা করতে পারে, তাহলে ওই জাস্টিস ফর সঞ্জু স্যামসন বলে আর কোনো লাভ হবে না। পুরো ব্যাপারটাই এখন সঞ্জু স্যামসনের ওপর আছে। পঞ্চম টি20তে রান করুক, সেই স্টেটমেন্টটা দিক এবং গিয়ে টি20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পেলে প্রথম দুটো ম্যাচে রান করুক, সেটাই কিন্তু সঞ্জু স্যামসনের হাতে এখন। আর অন্য কাউকে দোষ দেবার কিন্তু কোনো জায়গা নেই। সেই জায়গাতে সঞ্জুর দিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে 3টে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে অফ স্পিনার দিয়ে কি ইন্ডিয়ান লেফট হ্যান্ডেড টপ 3 হলে তাদেরকে আটকে দেওয়া সম্ভব? এটা অনেকেরই বক্তব্য যে অফ স্পিনার দিয়ে অ্যাটাক করবে। বাট আমি একটা জিনিস বুঝছি না, অফ স্পিনার এগেনস্টে অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা এদের রেকর্ড কিন্তু বেশ ভালো, এমন নয় যে এরা স্পিনার এগেনস্টে স্ট্রাগল করে। তো সেইটা খুব একটা সমস্যা হবে বলে পার্সোনালি আমার মনে হয় না, যে অফ স্পিনার দিয়ে অ্যাটাক করলো একদম আটকে গেল অভিষেক শর্মার, তিলক ভার্মা, তোমার ঈশান কিষানের মতো প্লেয়ার, সেটা আই থিঙ্ক হবে না। কারণ এই প্রত্যেকটা প্লেয়ারই স্পিন খুব ভালো খেলে। ইভেন অভিষেকের তুমি ফাস্ট বোলিং এর এগেনস্টের থেকে বোধহয় স্পিনের এগেনস্টের রেকর্ড বেশি ভালো দেখতে পাবে। মানে মেনলি তো সে প্রথম দিকে মিডল ওভারে ব্যাটিং করতো, তো আমার মনে হয় না সেটা খুব একটা বড় সমস্যা কিন্তু হবে। তো দেখা যাক, কালকের ম্যাচের দিকে নজর থাকবে, পার্টিকুলারলি ফিন অ্যালেন এবং অভিষেক শর্মা, টিম সাইফার্ট এবং ঈশান কিষান, সেই ব্যাটেলগুলোর দিকে নজর থাকবে। অক্সর প্যাটেল ফিরছে কিনা সেই দিকে আমরা নজর রাখতে পারি। ইন্টারেস্টিং ম্যাচ কালকে হতে চলেছে। আর যদি আমরা লাস্টে কথা বলি ক্যামেরন গ্রিনকে নিয়ে, তো ক্যামেরন গ্রিন কিন্তু প্রথম টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ কলকাতা নাইট রাইডার্স নেবার পর খেললো কালকে পাকিস্তানের এগেনস্টে, যেই ম্যাচে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এলো কিন্তু 36 রান 31 বলে। এবার বল রানের কম্বিনেশন দেখে 31 বলে 36 থেকে অনেকে ভাবতে পারে গ্রিন হয়তো স্লো ব্যাটিং করেছে, ভালো ব্যাটিং করতে পারেনি। বাট ম্যাচ সিচুয়েশনে যারা খেলা দেখেছো তারা যেন কন্ডিশনটা কিরকম ছিল। অ্যাকচুয়ালি পাকিস্তান কালকের ম্যাচটা জিতে গিয়েছে 22 রানে। কিছুটা স্লো টার্নিং ট্র্যাকে খেলা হচ্ছিল, যেই কন্ডিশনটা অস্ট্রেলিয়াকে খুব একটা ফেভার করেনি এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান ভালো ব্যাটিং করে গেছে। পাকিস্তান ফার্স্টে ব্যাট করতে এসে 20 ওভারে 168 রান করে, যেখানে কিন্তু ক্যামেরন গ্রিন 1 ওভার বল করে 11 রান দেয়। আর সেই রান চেস করতে নেবে কিন্তু অস্ট্রেলিয়ার শুরু খুব একটা ভালো হয়নি। ম্যাট শট ফার্স্টেই আউট হয়ে যায় এবং দেন ট্রাভিস হেড অ্যাটাকিং খেলার চেষ্টা করলেও তাড়াতাড়ি আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন 3 নম্বরে ব্যাট করতে এসেছিল, যেই জায়গাতে আমরা কেকেআর থেকে এক্সপেক্ট করতে পারি, এবং 3 ওভার বোধহয় 2 বলে 28 রানে 2 উইকেট পড়ে যায়। তবে তারপরে কিন্তু তার পরের 4 ওভারে 40 রান করে অস্ট্রেলিয়া, যেখানে কিন্তু মেন দায়িত্বটা ক্যামেরন গ্রিনই নেয় রান করার। ক্যামেরন গ্রিন ওই পর্যায়ে ভালো রান করে, 7 ওভারে 68 হয়ে গিয়েছিল 2 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার। ম্যাট রেনসো আউট হয়, কুপার কর্নলি এসেই 0 রানে আউট হয়ে যায়, 68তেই 4 উইকেট পড়ে যায়। পরে মিচ ওয়েন আউট হয়ে যায়, ফলে ক্যামেরন গ্রিন আর অ্যাক্সিলারেট করার সুযোগ পায়নি, সে একটু স্লো হয়ে যায়, কিছুটা ধরে খেলার চেষ্টা করে এবং দেন একটা সময় গিয়ে যখন তার মনে হয় এবার মারতে হবে, তোমার মোহাম্মদ নওয়াজকে বড় শট মারতে গিয়ে কিন্তু তোমার বাউন্ডারির ধারে ক্যাচ আউট হয়। ইনিংসটা কিন্তু খারাপ ইনিংস ছিল না, যদি ওভারঅল ম্যাচের কন্ডিশন অনুযায়ী দেখা যায়। অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি রান ক্যামেরন গ্রিনই করেছে, বাট উল্টো দিকে যদি ক্যামেরন গ্রিন সাপোর্টটা পেতো, উইকেট না পড়তো, গ্রিন হয়তো আরো অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে পারতো। সেই সাপোর্টটা গোটা ম্যাচ জুড়ে গ্রিন পায়নি, তাই তার স্ট্রাইক রেট কিছুটা কমের দিকে। নয়তো সে কিন্তু 3-এ এসে শুরুটা পাওয়ার প্লেতে ভালোই করেছিল, পরে উইকেট পড়ার পর কিছুটা স্লো হয়ে গিয়েছিল। আমার তো পার্সোনালি ক্যামেরন গ্রিনের এই ইনিংসটা দেখে কোনো প্রশ্ন নেই, খারাপ খেলেনি, আমি বলবো না খারাপ ব্যাটিং করেছে, এবং অনেকদিন বাদে টি20 খেলছে, আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপের আগে সে নিজের ছন্দে ফিরতেও একটু টাইম নিতে পারে হয়তো। তবে তাও আমি বলবো না যে খারাপ ব্যাটিং করেছে। তোমাদের মতামত জানিও ক্যামেরন গ্রিনের ব্যাটিং নিয়ে। তবে লাস্ট দুটো ম্যাচে রবমান পাওয়েল যেরকম ব্যাটিং করলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। বিশেষ করে কালকে একটা বেল্টার পিচে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 221 রান করেছিল, আর সাউথ আফ্রিকা সেই রান 17 ওভার 3 বলে চেস করেছে। কুইন্টন ডিকক 115 করেছে। ওরকম একটা হাই স্কোরিং ম্যাচ, বেল্টার পিচ, সেখানে রবমান পাওয়েল 8 বলে 2 করেছে। ভালো ইনিংস কিন্তু খেলতে পারেনি, স্লো খেলেছে এবং বাজে খেলেছে। অ্যাকচুয়ালি পুরো মোমেন্টামটাই তোমার ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে ওই রবমান পাওয়েলের ইনিংসটা নিয়ে চলে যায়, নয়তো ওয়েস্ট ইন্ডিজ 240-250 করার জন্য দেখছিল। তো সেখানে রবমান পাওয়েলের ব্যাটিংটা কিন্তু প্রশ্নচিহ্ন রেখে গেল। তো সেখানে রিসেন্ট টাইমে শেষ 3-4টে ইনিংস কিন্তু রবমান পাওয়েলের খুব একটা ভালো আসেনি। তার আগে যথেষ্ট ভালো ফর্মে রবমান পাওয়েল অবশ্যই ব্যাটিং করছিল, তাহলে কি তার ফর্ম একটু ড্রপ হচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু থাকবে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।